আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠনের জন্য তোড়জোড় চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সঙ্গে তার অনুগত লোকদের নিয়ে একটি মন্ত্রী পরিষদ গঠিত হবে। আর সেই সরকারের সঙ্গে ভারতের যে কেমন সম্পর্ক যাবে এটা মোটামুটি আন্দাজ করা যাচ্ছে। যখন তারেক রহমান সাহেব হঠাৎ করে বলে বসলেন তার মা খুব অসুস্থ, তিনি আসছেন না, সারা বাংলাদেশে অসুস্থতা নিয়ে সমালোচনা হচ্ছে। এই যে মায়ের বিপদ, বেগম খালেদা জিয়ার বিপদ, তার বিপদের দিনে তার একমাত্র সন্তান দেশের বাইরে, সমালোচনা যখন তুঙ্গে, তখন তারেক রহমান সাহেব বললেন ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে যে তার দেশে ফেরাটা কোনো অবস্থায় তার একক সিদ্ধান্ত নয়, এখানে বহু পক্ষ জড়িত। মানুষজন হই হই রই রই করে উঠল, হায় হায়, এটা কি করে সম্ভব, কেন তিনি আসতে পারছেন না? তাহলে কি ডক্টর মোহাম্মদ ইউনূস বাধা দিচ্ছেন, সেনাবাহিনী বাধা দিচ্ছে? কেউ বলছে ভারত বাধা দিচ্ছে, কেউ বলছে আমেরিকা চাচ্ছে না, আবার কেউ বলছে যে তিনি লন্ডনে যেভাবে আছেন সেখানে লন্ডনের যে পার্ট সেটা না চুকিয়ে তিনি সেখান থেকে আসতে পারবেন না, বাংলাদেশের সিকিউরিটি সমস্যা রয়েছে ইত্যাদি নানা বিষয়গুলো। এরই মধ্যে হঠাৎ করে হাদি হত্যাকাণ্ড ঘটলো, সারা বাংলাদেশ উত্তাল, একটা ইসলামিক রেভলিউশন, একটা নতুন রাষ্ট্র গঠন, তারপর বিপ্লবী সরকার গঠন নিয়ে নানা রকম কথাবার্তা যখন হচ্ছে এবং বিভিন্ন মহল থেকে যখন উস্কানি দেওয়া হচ্ছে, ঠিক সেই সময়টাতে তারেক রহমান নাটকীয়ভাবে ঘোষণা করলেন তিনি বাংলাদেশে আসবেন ডিসেম্বর মাসের 25 তারিখে। মুহূর্তের মধ্যে সব কিছু উলটপালট হয়ে গেল। সবাই, যেটিকে আমরা কথ্য ভাষায় বলি, টাসকি খেলো। সন্দেহ করলো, বলার চেষ্টা করলো যে না না, সে আসবে না, এটা কি করে সম্ভব, সে কি করে আসবে, আসুক না দেখি, তারপরে কথা হবে। কিন্তু তিনি এলেন, 25 তারিখে এলেন, বিস্ময়কর ভাবে তার প্রত্যাবর্তন হলো। আর সমালোচনা প্রিয় বাঙালি তারা বলার চেষ্টা করলেন যে তিনি যে এসেছেন এমনি এমনি এসেছেন, ভারত তাকে এনেছে। ভারতের সঙ্গে তিনি রীতিমতো গোপন যোগাযোগ করে তারপর ভারতীয় প্রোটেকশনে তিনি এসেছেন। মানুষের মুখের কথা বলার তো ট্যাক্স লাগে না বললেন, আর মানুষজন সেটা নিয়ে আরো এক দফা এগিয়ে গেল। অনেকে বলার চেষ্টা করলেন যে তিনি আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করবেন, তিনি নির্বাচনে জয়লাভ করার পরে খুব দ্রুত আরেকটি নির্বাচন দিয়ে অন্তর্ভুক্তিমূলক একটি নির্বাচন করবেন, যেটিকে ইনক্লুসিভ নির্বাচন বলা হয়, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথাবার্তা। বেশ, সেভাবে চললো সমালোচনা। এবং তার মধ্যে আবার হঠাৎ করে জামাতের উত্থান, তারপর জামাত সম্পর্কের ভাই তারেক রহমান সাহেবের মানে জয়লাভ তো দূরের কথা, অনেকে বলার চেষ্টা করলেন যে তাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে দেওয়া হবে না, অনেকে বললেন যে তাকে লাথি দিয়ে ভারতে পাঠিয়ে দেওয়া হবে, দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে, প্লেনে করে পাঠিয়ে দেওয়া হবে। তো এই জায়গাতে টানাটানি সমালোচনা সবকিছুর মধ্যে যে নির্বাচনটি হলো, সেখানে নির্বাচনে বিএনপির বিস্ময়কর বিজয় হলো। এটাকে কেউ কেউ ইঞ্জিনিয়ারিং বলার চেষ্টা করছেন, কেউ কেউ এটাকে ম্যাটিকুলার ডিজাইন বলার চেষ্টা করছেন, অনেকে ঠাট্টা করে তারেক রহমান সাহেবকে ইঞ্জিনিয়ার তারেক বলার চেষ্টা করছেন। হোয়াট এভার মেবি, তিনি বিজয়ী হয়েছেন। তার বিজয়ের যে ফলাফল এটি ঘোষণা করার আগেই জনাব নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী, তাকে স্বাগত জানিয়েছেন। তিনি শপথ গ্রহণ করার আগেই ইন্টারন্যাশনাল টাইম ম্যাগাজিন তাকে নিয়ে আবার রিপোর্ট করেছে, এবং এইবার 180 ডিগ্রি অ্যাঙ্গেল, অর্থাৎ আগেরবার টাইম ম্যাগাজিন যে রিপোর্ট করেছিল সেই রিপোর্টে তারেক রহমান সাহেবকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছিল, কিন্তু এইবার তাকে প্রভাবশালী, তিনি দক্ষিণ এশিয়ার, দক্ষিণ পূর্ব এশিয়া না, পুরো দক্ষিণ এশিয়া ইনক্লুডিং থাইল্যান্ড, মায়ানমার, মালয়েশিয়া, মানে এই অঞ্চল যে রেজিয়ন দক্ষিণ এশিয়া, এই দক্ষিণ এশিয়ার রাজনীতিতে কতটা প্রভাবশালী হতে চলেছেন, কতটা পাওয়ারফুল হতে চলেছেন, সেই বিষয়ে ইন্টারন্যাশনাল টাইম ম্যাগাজিন একটা ফোরকাস্ট দিয়েছে। এটা ওরা করেছে ফাজলামো করে। এর কারণ হলো যে তাকে ধাক্কা মেরে এশিয়ার বা দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হিসেবে সামনে ঠেলে দেওয়া, মানে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মানে ফারেস্ট যে কান্ট্রিগুলো রয়েছে, তারপর ভারত, পাকিস্তান, এই দেশে যে সকল সরকার প্রধান রয়েছে তাদের সঙ্গে তার একটা মনস্তাত্ত্বিক সংঘাত এই পশ্চিমারা শুরু করে দিল এই রিপোর্টের মাধ্যমে। এটি আমি বলবো এক ধরনের মারাত্মক ফাজলামো। এনিওয়ে, যেটা বলছিলাম যে নরেন্দ্র মোদী তাকে অভ্যর্থনা জানিয়েছেন, আর এখন 18 তারিখে, আমি এই ভিডিও করছি 14 তারিখে, তো 18 তারিখে সেই নতুন সরকারের শপথ হতে পারে, মন্ত্রী পরিষদের শপথ হতে পারে, এভাবে খবর প্রকাশিত হয়েছে। রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করাবেন। এখন জোর কথাবার্তা হচ্ছে যে এই শপথ অনুষ্ঠানে
স্বয়ং নরেন্দ্র মোদী উপস্থিত থাকতে পারেন, তাকে দাওয়াত জানানো হতে পারে, অথবা তিনি নিজে আগ্রহী হয়ে থাকতে পারেন। আর তাই যদি হয়, তাহলে তিনি কি তার বহিন নরেন্দ্র মোদী, তার যে বোন শেখ হাসিনাকে নিয়ে আসবেন? অথবা তারেক রহমান সাহেবের সঙ্গে তিনি যে নতুন ডিপ্লোম্যাসি শুরু করেছেন, সেই ডিপ্লোম্যাসি থেকে তার কি কন্ডিশন থাকবে যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি এস্টাবলিশ করতে হবে, শেখ হাসিনাকে ফিরিয়ে নিতে হবে, এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যে জুলুম অত্যাচার চলছে আর ভারতে যারা প্রশ্রয় আছেন তাদেরকে বাংলাদেশে পুনর্বাসিত করতে হবে, এই কথা কি তিনি বলবেন? নাকি আওয়ামী লীগকে ভুলে গিয়ে বিএনপির সঙ্গে তারা একটি চমৎকার সম্পর্ক গড়ে তুলবেন? দুটো সম্ভাবনাই প্রবল, 50-50। এর কারণ হলো, নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যে সম্পর্ক, এটি কেবলমাত্র দল বা ব্যক্তিগত পর্যায়ে নয়। এই সম্পর্কটি ভারতীয় রাজনীতির রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে সিন্স 1965। 65 সন থেকে বঙ্গবন্ধুর সঙ্গে তাদের যে সম্পর্ক, তার প্রেক্ষিতে আগরতলা ষড়যন্ত্র মামলা, মহান মুক্তিযুদ্ধ, এবং 75 15 আগস্ট পরে আওয়ামী লীগকে আশ্রয় দেওয়া, আবার 71 পরে আওয়ামী লীগকে ক্ষমতা আনা থেকে শুরু করে 14, 18, 24 নির্বাচনে নির্লজ্জভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করার ক্ষেত্রে ভারত যে ভূমিকা দেখিয়েছে, এটি বিরল। কাজেই আওয়ামী লীগের সঙ্গে তাদের একটা হরিহরাত্মা। ভারতের মিডিয়া, ভারতের সংবাদপত্র, ভারতের প্রেস ক্লাব, ভারতের সেনাবাহিনী, বুদ্ধিজীবী আওয়ামী লীগের নামে পাগল। কাজেই সেই আওয়ামী লীগকে বাদ দিয়ে তারা বিএনপির সঙ্গে সম্পর্ক করবে না, এটা স্বাভাবিক। আবার যদি অতীতের কিছু কিছু ইতিহাস আমরা চিন্তা করি, অর্থাৎ মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন বেগম খালেদা জিয়া তিনি বিরোধী দলীয় নেত্রী ছিলেন, এবং ওই সময়টাতে তিনি ভারত সফর করেছিলেন। শামসের মুবিন চৌধুরীর এই পুরো বিষয়টি তিনি দেখভাল করেছেন, পররাষ্ট্র বিষয়টি। তো তখন যেটা হলো যে ভারত বেগম খালেদা জিয়াকে গ্র্যান্ড রিসিপশন দিয়েছিল, জাস্ট লাইক এ প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রধানমন্ত্রী, আবার যেন তেন প্রধানমন্ত্রী নয়। নর্মালি কোনো দেশের প্রধানমন্ত্রী যখন ভারতে যায়, তখন প্রতিমন্ত্রী বা মন্ত্রী পর্যায়ের কোনো কর্মকর্তা এয়ারপোর্টে তাকে রিসিভ করেন, কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রী মনমোহন সিং বেগম খালেদা জিয়াকে এয়ারপোর্টে রিসিভ করতে এসেছিলেন। এর কারণ ছিল যে ওই সময়টিতে আওয়ামী লীগের ব্যাপারে ভারত আসলে বিরক্ত হয়ে পড়েছিলেন। ভারতের সঙ্গে বিভিন্ন সময়, একটা সময় বঙ্গবন্ধুর সম্পর্ক খারাপ হয়ে যায়, আর ভারত আওয়ামী লীগের বিকল্প বহুবার চেষ্টা করেছে। জাতীয় পার্টি, জামাত, বিএনপি সবার সঙ্গে সম্পর্ক করার চেষ্টা করেছে, কিন্তু লং রানে একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা মিটিং হয়েছে, কিন্তু আওয়ামী লীগের সঙ্গে তাদের যে অ্যাডাপশনটা হয়, সেই অ্যাডাপশনটা আসলে অন্য দলের সঙ্গে তারা পারেনি। তো সেক্ষেত্রে অতীতে যেভাবে তারা বিএনপির সঙ্গে সম্পর্ক করার চেষ্টা করেছে, আবার এই জমানাতে নতুন করে তারা আওয়ামী লীগকে বাদ দিয়ে বিএনপির সঙ্গে একটা নতুন এরা তৈরি করতে পারে, এটা অস্বাভাবিক কোনো কিছু নয়। কিন্তু সমস্যা হচ্ছে যে বাংলাদেশে ভারত বিরোধিতা প্রবল। যে কোনো ওসিলায়, যে কোনো ফর্মে যখন নরেন্দ্র মোদীর সঙ্গে তারেক রহমান সাহেবের যোগাযোগ হবে, ভারতীয় কর্তা ব্যক্তিরা যে কোনো ওসিলায় বাংলাদেশে ঘন ঘন আসা শুরু করবে, আর সেটা নিয়ে জামাত, এনসিপি এবং তাদের যারা সমর্থক গোষ্ঠী রয়েছেন, তারা যেভাবে বগল বাজাবে, যেভাবে প্রচারণা চালাবে, তাতে করে তারেক রহমান সাহেব এবং বিএনপির জন্য মানে এত সমস্যা তৈরি হবে, সেই সমস্যাগুলো তারা মোকাবেলা করতে পারবে না। আর সেই ফাঁকে দেখা গেল যে ভারত সেই তারেক রহমান সাহেবের যারা বিরোধী পক্ষ আছে, তাদের সাথে সম্পর্ক বা সমঝোতা করার চেষ্টা করবে, এবং একই সঙ্গে আওয়ামী লীগের প্রতি আবার ঝুঁকে পড়বে, এবং আওয়ামী লীগ যেন আন্দোলন করে, লড়াই করে, সংগ্রাম করে তারেক রহমান সাহেবকে ক্ষমতা থেকে উচ্ছেদ করতে পারে বা নিজেরা ক্ষমতা লাভ করতে পারে। সেই জন্য ভারত তাদেরকে লজিস্টিক সাপোর্ট দেওয়া শুরু করবে, যেটা এখনো পর্যন্ত তাদেরকে সেই লজিস্টিক সাপোর্ট দেয়নি। এর কারণ হলো, ভারত চাচ্ছে যে বাংলাদেশে একটি গণতান্ত্রিক বিধি ব্যবস্থা চালু হোক, এবং গণতান্ত্রিক সরকারের সঙ্গে তারা তাদের ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, তাদের পলিসি নিয়ে তারা আবার আলোচনায় বসবেন। তারা যদি ইতিবাচক হয় ভালো কথা, আর যদি নেতিবাচক হয়, তখন তারা আওয়ামী লীগের মাধ্যমে নেতিবাচক কর্মকাণ্ড তারা করার জন্য 10 পায়ে দাঁড়িয়ে আছে। তো যার জন্য সামনের যে 3-4 মাস সময়, সেই 3-4 মাস সময়টি জনাব তারেক রহমান সাহেবের জন্য, ভারতের জন্য, শেখ হাসিনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংকটাপূর্ণ এবং কৌশলগতভাবে তকদির বদলকারী সময়, কোর্স অফ অ্যাকশন। এবং এটা কেবলমাত্র বাংলাদেশ নয়, বাংলাদেশ ভারত, বাংলাদেশ পাকিস্তান, বাংলাদেশ আমেরিকার সম্পর্ক একটা শেপে চলে আসবে আগামী 3 থেকে 4 মাসে। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে বিএনপির উপরে ভারত রীতিমতো ঝাঁপিয়ে পড়েছে। এটি শত্রুতার মনোভাব নিয়ে ঝাঁপিয়ে পড়া নয়, অতিরিক্ত উৎসাহ, অতিরিক্ত আনন্দ এবং কাঙ্ক্ষিত কারোর সঙ্গে বন্ধুত্ব করার যে দীর্ঘ বাসনা মানুষের থাকে, এবং সেই বাসনা নিয়ে মানুষ যখন তার কাঙ্ক্ষিত মানুষকে সামনে পায়, তখন তাকে আলিঙ্গন করার জন্য, তাকে চুম্বন করার জন্য, তাকে গ্রহণ করার জন্য, তাকে বরণ করার জন্য
মানুষের মধ্যে যে আদি খেতা দেখা দেয়, ভারতের কাছে ঠিক বর্তমানে বিএনপির যে গ্রহণযোগ্যতা ওইরকমই মনে হচ্ছে। আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারাগারে অসুস্থ ছিলেন, তার উপর জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে। বিএনপির পক্ষ থেকে সরকারের উপর, আওয়ামী লীগ সরকারের উপরে নানাভাবে আবেদন নিবেদন, দেশি বিদেশি চাপ দেওয়া হয়েছে যেন বেগম খালেদা জিয়ার একটু সুচিকিৎসার ব্যবস্থা করা হয়। কিন্তু ভারত সেই দিকে ভ্রুক্ষেপ করেনি। এমনকি তারা যদি শেখ হাসিনাকে বলতেন যে বেগম খালেদা জিয়াকে দিল্লিতে পাঠানো হোক, ভারতের কলকাতাতে চিকিৎসা করানো হোক, সেটাও তারা বলতে পারতেন এবং শেখ হাসিনা সেটা রিফিউজ করতে পারতেন না। কিন্তু ভারত এই কাজটি করেনি। তারা একেবারে চোখ বুজে অন্ধের মতো চারিদিকে সব দরজা বন্ধ করে দিয়ে কেবলই মাত্র আওয়ামী লীগের সঙ্গে তারা বন্ধুত্ব রক্ষা করেছে। এটা ভালো। এটা ভালো যে ভারতের এই অভ্যাসটা আমার ভালো লাগে, যে তারা যখন কারো পক্ষ অবলম্বন করে একেবারে অন্ধভাবে তাদের পক্ষ অবলম্বন করে, আর যাদের বিরোধিতা করে তারা খুব ডেডিকেটেডলি সেই বিরোধিতা তারা চালিয়ে যায়। তাদের পররাষ্ট্রনীতি কখনো ফেল করেছে, কিন্তু তারা তাদের বন্ধুকে তারা ছেড়ে যায়নি। নেপালে তাদের সেই প্রাচীন বন্ধুত্ব যাদের সাথে ছিল এখনো আছে, শ্রীলঙ্কাতে একই অবস্থা, তারপর মালদ্বীপে একই অবস্থা, ভুটানে একই অবস্থা। মানে কখনো কখনো সেই সকল দেশের যে রাজনীতির উত্থান পতন এবং ভারত এবং চীনের মধ্যে যে রেষারেষি, সেক্ষেত্রে ভারত যে কাজটি করেছে, যাদেরকে সাপোর্ট করেছে তাদের সঙ্গে তারা সেইভাবে থেকেছে। তো সেই দিক থেকে যদি ভারতের আমরা চরিত্র দেখি, আওয়ামী লীগের সঙ্গে তাদের যে বন্ধনটি, এই বন্ধনটি পার্মানেন্ট। এখন সেই বন্ধন ছেড়ে তারা হঠাৎ করে কেন বিএনপির ব্যাপারে এত উৎসাহ দেখাচ্ছে? এটি কি আওয়ামী লীগকে ত্যাগ করে বিএনপিকে গ্রহণ করার, নাকি বিএনপিকে কনভিন্স করে তারপরে তার মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তন করানো, তারপর আওয়ামী লীগের যে নিয়মতান্ত্রিক রাজনীতি, সেই রাজনীতিকে বৈধ করা এবং তাদেরকে সেই সুযোগ দেওয়া? এই কাজ করার জন্য কি তারা সেটা দেখাচ্ছে, নাকি গত 17টি মাসে তারা যেভাবে অপদস্থ হয়েছে, অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের দ্বারা, যেভাবে ইসলামী ছাত্র শিবির থেকে শুরু করে প্যারিসে বসে বিএনপি এবং যাকে বলে জামাত, এদের চাইতেও সোশ্যাল মিডিয়াতে যারা খুব বেশি অ্যাক্টিভ, এ সকল ইউটিউবাররা যেভাবে ভারত বিরোধী প্রচারণা চালিয়েছে এবং যার ফলে ভারতীয় পণ্য বর্জনের ডাক এসেছে বারবার। ভারতীয় যারা লোকজন তারা এই দেশে কখনোই তারা নিরাপদ বোধ করেনি এবং বারবার তারা তাদের ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছে। এবং ভারতীয় রাষ্ট্রদূত গত 15 বছর ধরে বাংলাদেশে যেভাবে তারা চলাফেরা করতেন, এই গত 17 মাসে বলতে গেলে রীতিমতো বিশ্রী অবস্থায় তাদেরকে ঘরে বসে থাকতে হয়েছে। তো এই অবস্থার পর যখন একটা নির্বাচন হলো, সেই নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেল এবং জনাব তারেক রহমান সাহেব একটি উল্লেখযোগ্য চরিত্রে তিনি আবির্ভূত হলেন দৃশ্যপটে। তো সে কারণে কি তারা এই যে দীর্ঘ অপমান ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের দ্বারা, এরপর জনগণের মধ্যে ভারত যে বিরোধিতা, তার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ডে তারা যে বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়েছে, যেভাবে ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য, যাতায়াত, ট্রানজিট প্রায় সব কিছুতে একটা স্থবিরতা নেমে আসছে। এটা কেবল যে আমাদের ক্ষতি হয়েছে তা নয়, ভারতেরও কিন্তু মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে। তো সেই জায়গাতে বের হওয়ার জন্য তারা কি তারেক রহমান সাহেবকে গ্রহণ করতে চাচ্ছেন, বা বিএনপিকে খুব বেশি মাত্রায় তারা প্রিভিলেজ দিচ্ছেন? এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমার কাছে যেটা মনে হচ্ছে যে ভারত যে কোনো মূল্যে আসলে বিএনপির সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করতে চায়, যে কোনো মূল্যে। তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যেভাবে চলেছে, এটার যে নেতিবাচক প্রতিক্রিয়া তারা দেখেছে, কাজে এটা তারা আর কন্টিনিউ করতে চায় না। তো তারা ভারত যেটা চায় যে বিএনপির সঙ্গে তাদের একটা ভালো সম্পর্ক হোক, তারেক রহমান সাহেবের সাথে একটা ভালো সম্পর্ক হোক, এটা তাদের একটা ফার্স্ট প্রেফারেন্স। দ্বিতীয় প্রেফারেন্স হলো যে ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে শেখ হাসিনার জামানাতে যে বিষয়গুলো মীমাংসিত হয়েছিল, ট্রানজিট, অন্যান্য বিষয়গুলো, যে চুক্তিগুলো হয়েছিল এবং বিশাল ভারতীয় বিনিয়োগ, বিভিন্ন ক্ষেত্রে যে বিনিয়োগগুলো হয়েছিল, সেই বিনিয়োগগুলো যেন চলমান থাকে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড যেন আগের মতো থাকে, এই বিষয়গুলো তারা নতুন সরকারের সঙ্গে একটি সমঝোতায় আসতে চাচ্ছে। আর তৃতীয়ত হলো, সংগতি কারণে তারা চাইবে যে বাংলাদেশে কোনো ইসলামিক শক্তি এখানে ক্ষমতায় না আসুক। তো যদি তারেক রহমান সাহেব এবং ভার্সেস জামাত, এই দুটো রাজনৈতিক শক্তি পরস্পরের সাথে প্রতিযোগিতা করতে থাকে, আওয়ামী লীগ যদি এখানে অনুপস্থিত থাকে, জাতীয় পার্টি তো ইন দি মিন টাইম নিজেদেরকে দুর্বল থেকে দুর্বলতর বানিয়ে এখন রীতিমতো মানে লাইলাতুল মানে কবরস্থান এই পর্যায়ে চলে গেছে, লাইলাতুল শ্মশান এই পর্যায়ে চলে গেছে, শ্মশানের রাত্রিতে চলে গেছে, কবরস্থানের রাত্রিতে নিকোষ কালো
কবরস্থানে রাত্রিতে চলে গেছে জাতীয় পার্টিতে। এবং আমি বুঝতে পারলাম না যে এইবার এত বিভক্তি, এত বিরূপ পরিস্থিতিতে জাতীয় পার্টির জনাব জি এম কাদের এবং তার যারা নেতৃবৃন্দ কেন এই ইলেকশনে গেলেন, কেন তাদের ইলেকশন করা দরকার, এই জিনিস আমি বুঝতে পারলাম না। এনিওয়ে, এখন জাতীয় পার্টির আবার নতুন করে দাঁড়ানো, আবার ঘুরে দাঁড়ানো, একত্র হওয়া, সবকিছু করা, ইট ইজ ভেরি ভেরি টাফ, ভীষণ রকম টাফ। তো এনিওয়ে, যেটা বলছিলাম, তো সেই অবস্থাতে যেটা হচ্ছে যে দুটো রাজনৈতিক শক্তি, একটা হলো ইসলামিক শক্তি, আর একটা হলো মানে জাতীয়তাবাদী শক্তি। তো জাতীয়তাবাদী শক্তি মানে বিএনপির নেতৃত্বে যে সকল দল এখন তাদের সাথে আছে এই জোট, যারা ধর্মের ব্যাপারে লিবারেল, গণতন্ত্রের ব্যাপারে যাদেরকে বলা হয় লিবারেল ডেমোক্রেটিক দল। আর এর এগেনস্টে জামাত, এনসিপি, 11 দল, তারা তো আছে। তার সঙ্গে সঙ্গে যারা তাদেরকে ছেড়ে চলে গেছে, যেমন হেফাজত, তাবলিগ, তারপর চরমোনাই, অন্যান্য যে গ্রুপগুলো যারা একত্র হতে পারতো বা হওয়ার চেষ্টা করেছিল এবং একবার তারা হয়েছিল, এই জোটটি খুব দ্রুত সিমেন্টেড হয়ে যাবে। ওই দিন 2-3 মাসের মধ্যে সমস্ত ইসলামী শক্তিগুলো একত্র হবে এবং যে কোনো বিষয় নিয়ে তারা রাজপথে নামবে। এবং যারা তারেক রহমান সাহেব যদি ভারতীয় সেই বন্ধুত্বের দিকে হাত বাড়ান, নরেন্দ্র মোদী বাংলাদেশে আসেন, বিশ্বাস করেন এই মামুনুল হক সাহেবরা আবার রাজপথে নামবেন, জামাত রাজপথে নামবে, এনসিপি রাজপথে নামবে, আবার এই মানে ডেলি স্টার, প্রথম আলো, এই সমস্ত পত্রিকা যাদেরকে পুরো ভারত বলা হয়, এদের প্রতি আবার আক্রমণ করার জন্য চেষ্টা করা হবে। এবং রাষ্ট্রশক্তি মানে রাতারাতি একটা ইলেকশনের মাধ্যমে নতুন সরকার ক্ষমতায় আসবে, কিন্তু ওই যে ব্যাকবোন সোজা করে একটা বৃহৎ ইসলামী শক্তিকে দমন পীড়ন করার মতো অবস্থা হবে না। এবং এখানে মানে একটা ব্যালেন্স আছে, এই ব্যালেন্স, রাজনীতির যে ব্যালেন্স, সেই ব্যালেন্স আওয়ামী লীগ ছাড়া এই মুহূর্তে জামাতের জন্য রাজনীতি করাটা নিরাপদ নয়, আর আওয়ামী লীগ ছাড়া এই মুহূর্তে বিএনপির জন্য রাজনীতি করা নিরাপদ নয়। আর অন্যদিকে এরকম একটা অস্থির রাজনীতির যে পরিবেশ, তারপর একটা আনপ্রেডিক্টেবল অবস্থা, সেই আনপ্রেডিক্টেবল অবস্থার মধ্যে বিদেশি বিনিয়োগ করা, কূটনীতি করা, তারপরে দীর্ঘমেয়াদী একটি রাষ্ট্রের সঙ্গে আরেকটি রাষ্ট্রের সম্পর্ক স্থাপন করার ক্ষেত্রে নানা রকম বাধা এবং বিপত্তি রয়েছে। ভারত নিশ্চয়ই সেটা চাইবে না। তারা চাইবে যে যে যার শক্তি সামর্থ্য অনুযায়ী থাকুক, এবং এখানে কোনো একটি দল যদি একচেটিয়া ক্ষমতা অর্জন করে, তার ফলে যে ফ্যাসিজম তৈরি হয়, যে ডিক্টেটরশিপ তৈরি হয়, এটার ফলাফল কখনোই ভালো হয় না। এবং সর্বশেষ শেখ হাসিনাকে নিয়ে তারা যে বিপদে পড়েছে, এটি তারা 15 বছরে যে লাভ করেছে, তার সাথে এই গত 17 মাসে তারা যেভাবে অপমানিত, লাঞ্ছিত হয়েছে, এটা আগামীতে তারা হতে চাচ্ছে না। এইগুলো এক। 2 নম্বর হলো যে এখন যদি আওয়ামী লীগ না থাকে, একেবারে নিশ্চিত যে জামাত যেভাবে সংগঠিত হচ্ছে, তারা বিএনপিকে পূর্ণ মেয়াদে ক্ষমতায় থাকতে দেবে না। অবশ্যই একটা মধ্যবর্তী নির্বাচনের আগে আসতে হবে, অথবা এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনার প্রেক্ষিতে বিএনপিকে ক্ষমতাচ্যুত হতে হবে। এবং সেক্ষেত্রে অনিবার্যভাবে যদি আওয়ামী লীগ রাজপথে না থাকে, জামাত ক্ষমতায় আসবে আসবে আসবে, কোনো সন্দেহ নাই। আর জামাত যদি ক্ষমতায় আসে, সে উইদিন 3 মান্থসের মধ্যে টোটাল রাজনীতির কোর্স অফ অ্যাকশন সে চেঞ্জ করে ফেলবে, পুরো সে ইসলামাইজেশনে চলে যাবে। এবং এই বছর যে প্রচারগুলো এসেছে হিজাব নিয়ে, নারী নীতি নিয়ে, অন্যান্য যে বিষয়গুলো নিয়ে জামাত মিনমিন করেছে, বা যে বিষয়গুলো জামাত বলতে চেয়েছে কিন্তু সমালোচনার পরে আবার সেগুলো মিনিমাইজ করার চেষ্টা করেছে, এখন থেকে সেগুলো তারা করবে না। তারা যেটা বলবে, ইয়েস, আমরা যদি ক্ষমতায় আসি আমরা অবশ্যই সারিয়া আইন করব, আমরা যদি ক্ষমতায় আসি অবশ্যই সংখ্যাগরিষ্ঠ মুসলমান যারা রয়েছেন তাদেরকে পর্দা প্রথা পালন করতে হবে, যারা ভিন্ন ধর্ম হিন্দু রয়েছেন তারা তাদের ধর্ম মত অনুযায়ী চলবে, তাতে আমাদের কিছুই আসে যায় না। এবং রাস্তাঘাটে ইসলামিক অন্যান্য বড় বড় যে সকল রাষ্ট্র রয়েছে, সৌদি আরব, সেখানে নারীরা যেভাবে চলেন, ভিন্ন মতের নারীরা যেভাবে চলেন, আমাদের বাংলাদেশে সেভাবে চলবেন। এই কথাগুলো তারা একবার দেখবে যে খুব দ্রুত তারা খোলামেলা এই কথাগুলো বলবে। বলার পরে কি হচ্ছে, এই যে 90% মুসলমান, প্রত্যেকটা পরিবারে কিন্তু যারা মুরব্বী, তারা ভীষণ রকম বিরক্ত ছেলে মেয়েদের প্রতি। সারাদিন মোবাইল টিপে, মেয়েরা প্যান্ট পরে ঘুরে বেড়ায়, বয়ফ্রেন্ডের সাথে যেখানে সেখানে শুয়ে থাকে, হোটেলে রাত কাটায়। এটা আসলে কোনো বাবা মা পছন্দ করে না। এমনকি যে বাবা মা যৌবনে নিজেরাই খারাপ ছিল, কিন্তু তারাও চাইবে না যে তাদের সন্তান সন্ততি এইভাবে চলুক। তো সেক্ষেত্রে জামাত যখন এরকম একটা আহ্বান করবে যে আমাদের শতকরা 90% মুসলমানের দেশের ছেলেরা মেয়েরা যেভাবে অবাধ যৌনতা করে চলছে, আমরা এটা করতে দেব না। বাংলাদেশে অবাধ যৌনতা হবে না, বিয়ে থা করতে হবে। যেভাবে নেশা, মদ, গাঁজা চলছে, আমরা এর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। যারা মদ খাবে, জুয়া খেলবে, গাঁজা খাবে, তাদেরকে প্রকাশ্যে বেত্রাঘাত করা হবে, ইসলামে যেভাবে বিধান আছে ঠিক সেইভাবে করা হবে। বিশ্বাস করেন, সমস্ত বাবা মা সবাই পাগল হয়ে যাবে জামাতের জন্য, রীতিমতো পাগল হয়ে যাবে। এবং দেখেন যে এই আগামীতে যে সময়গুলো তারা পাবে, সেই সময়ের মধ্যে দেখবেন যে অনেক তরুণ যারা গাঁজা খেত,
তারা এই জামাতের ভয়ে গাঁজা খাওয়া বন্ধ করে দেবে। অনেক দুর্নীতি যারা করতো তারা জামাতের ভয়ে দুর্নীতি করা বন্ধ করে দেবে। এই যে জামাতে যে 70টি আসন এনসিপি সহ, আপনি দেখবেন বিএনপির যে আসনগুলো সেই আসনগুলোর চাইতে এই আসনের যারা সংসদ সদস্য তারা একটা উদাহরণ তৈরি করবেন, এবং সেই উদাহরণের ফলে কি হলো, ইসলামের প্রতি মানুষের আকর্ষণ বেড়ে যাবে, প্রবলভাবে বেড়ে যাবে। এরপরে জামাতের যে নেতৃবৃন্দ, এনসিপির যারা নেতৃবৃন্দ, যারা আপার হাউজে মেম্বার হবেন, তারা সেখানে ঘন্টার পর ঘন্টা কোরআন হাদিস ইজমাকে মানে একটা ওয়াজের মাহফিল বানায় ফেলবেন আমাদের যে আপার হাউস, উচ্চকক্ষ সেখানে। এবং তাদের জামাতের লোকজন তারা ওইভাবে রিক্রুট করবে যারা ভালো বক্তা, অনলবর্ষী বক্তা, কোরআন জানে, হাদিস জানে, মহাভারত জানে। তো তার সাথে সাথে বিএনপির যারা লোকজন আছে তারা সেভাবে দিতে পারবে না। ফলে দিন যত যাবে এইভাবে যত চলবে, জামাতের আধিপত্য বাড়তে থাকবে যদি আওয়ামী লীগ না থাকে। তো এই কাজটি যুগপৎ ভাবে তারেক রহমান সাহেব এবং নরেন্দ্র মোদী করার চেষ্টা করবে, এবং সেই চেষ্টা আসলে কতটা ফলপ্রসূ হয় সেটি দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির যে ভূমিদশ বিজয়, ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা, ভোট কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি এবং উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান, এই জিনিসগুলো ইতিহাস হয়ে থাকবে। কেন এমন হলো? এভাবে তো হওয়ার কথা ছিল না। আমরা যে ভাই বা যে ধরনের একটা উত্তাপ ছড়ানো হয়েছিল, সেক্ষেত্রে একেবারে বড় থেকে ছোট, ছোট থেকে মাঝারি সবার মধ্যেই জামাত আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। সকলের মধ্যে ম্যাটিকুলাস ডিজাইনের ভয় শুরু হয়ে গিয়েছিল। সবাই ধারণা করেছিল যে জামাত ছলে বলে কৌশলে ক্ষমতায় আসবে। বড় বড় পদ পদবিগুলোতে তাদের লোক যেভাবে আছে, তারা অতীতে ডাকসু নির্বাচন থেকে শুরু করে অন্যান্য নির্বাচনে যে র্যাগিং করেছে, যেভাবে নীলক্ষেত থেকে ব্যালট পেপার ছাপিয়ে তারা ভোটের ফলাফল উল্টে দিয়েছে, একই ঘটনা জাতীয় নির্বাচনে তারা করতে পারে। দ্বিতীয়ত, তাদের ব্যাংক আছে, বিমা আছে, প্রচুর টাকা আছে, দু হাতে টাকা খরচ করতে পারে, 10,000 20,000 কোটি টাকা। তার সঙ্গে সঙ্গে দেশ বিদেশের যে প্রচারণা এবং প্রোপাগান্ডা মেশিনগুলো রয়েছে সেগুলো অনেকটা তাদের পক্ষে। চীন, পাকিস্তান, তুরস্ক, এই দেশগুলোর সঙ্গে সঙ্গে আবার সৌদি আরব ও চাচ্ছিল যে জামাত ক্ষমতায় আসুক। অন্যদিকে তালেবান রাষ্ট্র আফগানিস্তান জামাতের সঙ্গে, হেফাজতের সঙ্গে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জামাতের একটি সম্পর্ক গত 17 মাসে গড়ে তুলেছিল। এগুলো দেখে আমরা ভয়ে অস্থির হয়ে পড়েছিলাম যে জামাত ক্ষমতায় আসবে। তো এই অবস্থাতে প্রথম দিকে দেখলাম যে আমরা শেখ হাসিনা বা আওয়ামী লীগের লোকজন যারা আছেন তারা বিএনপি সম্পর্কে খুব নরম ভাষায় কথা বলছেন। বিএনপির সঙ্গে একটা সমঝোতা, রিকনসিলিয়েশন, এই কথাগুলো তারা বলে আসছিল। এবং সজীব ওয়াজেদ জয় তারেক রহমান সাহেবের সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে অনেক কথা বলেছেন। এমনকি শেখ হাসিনা স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী, তিনি বিভিন্ন সময় তারেক রহমান সাহেবকে নিয়ে তো সারা জীবনে বিষোদ্গার করেছেন, কিন্তু এই গত 17 মাসে দেখা গেল বিএনপি নিয়ে, খালেদা জিয়া নিয়ে, রাজনীতি নিয়ে তিনি অনেকটা লিবারেল অবস্থায় ছিলেন। তখন সবাই ধারণা করতো যে সম্ভবত বিএনপির সঙ্গে আওয়ামী লীগের একটা সমঝোতা হতে পারে, এবং এই সমঝোতার ক্ষেত্রে ভারত খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বা করেছে। যখন তারেক রহমান সাহেবের বাংলাদেশে আসার বিষয়টা খুব অনিবার্য হয়ে পড়ল, এর কারণ হলো একে তো বিশৃঙ্খল রাজনীতি, দ্বিতীয়ত তার মা হাসপাতালে অসুস্থ, এবং এতটা গুরুতর অসুস্থ সবাই বলা বলি করছিলেন যে তিনি হয়তো বেঁচে নেই। তো তখন তারেক রহমান সাহেব বললেন যে তার বাংলাদেশে ফিরে আসার যে বিষয়টি, এটি আসলে তার একক সিদ্ধান্তের উপর নির্ভর করে না। এটি নিয়ে তুমুল হট্টগোল হলো, যে যার মতো করে বলল এ দেশ চালাবে কিভাবে, সে তো পরাধীন, সে লন্ডনের নাগরিকত্ব নিয়েছে, ওই নাগরিকত্ব ছেড়ে তার পক্ষে আসা সম্ভব নয়, সে লন্ডনের অ্যাসাইলামে আছে, নানা রকম কথাবার্তা যখন বলা হচ্ছিল, ঠিক সেই সময়টাতে বাংলাদেশে ওসমান হাদির যে হত্যাকাণ্ড ঘটলো, এবং সেই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সারা বাংলাদেশ এতটা উত্তাল হয়ে পড়লো যে কোনো কিছু কারো নিয়ন্ত্রণে ছিল না। বিএনপির যারা লোকজন তারা প্রমাদ করলেন যে আর একটা ইসলামী বিপ্লব হয়ে যেতে পারে, আরেকটি 5ই আগস্ট হয়ে যেতে পারে, এবং নতুন একটি বিপ্লবী সরকার হাদির এই মৃত্যুকে কেন্দ্র করে ঘটে যেতে পারে। এবং সেটা প্রায় ঘটেই যাচ্ছিল যেদিন হাদির জানাজা হলো। তো হাদির এই মৃত্যুর ঘটনার সঙ্গে সঙ্গে তারেক রহমান সাহেব নাটকীয়ভাবে বাংলাদেশে আসার ঘোষণা দিলেন, এবং তিনি বললেন যে তিনি 25 তারিখে আসবেন, এবং 25 তারিখে তিনি আসলেন। এবং যথারীতি যেটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম যে তিনি আসার পর যমুনার গুরুত্ব থাকবে না, তিনি আসার পর সবাই তার কাছে যাবে, এবং তিনি যেদিন বাংলাদেশে পা দিবেন ওই দিন থেকে তিনি বাংলাদেশের অঘোষিত প্রধানমন্ত্রী হয়ে যাবেন। এই কথাগুলো আমরা কে কে বলেছেন জানি না, কিন্তু আমি গত 4-5 মাস যাবৎ বলতে গেলে ঝুঁকি নিয়েই কিন্তু এই কথাগুলো বলছিলাম। এর কারণ হলো এখন আজকের এই দিনে তারেক রহমান সাহেবের প্রশংসা করাটা খুবই সহজ একটা বিষয় এবং মাগনা একটা বিষয়। কিন্তু যাকে বলা হয় তারেক রহমান সাহেবের লন্ডনের সাথে যে বৈঠক হলো ওই সময়টা পর্যন্ত
অর্থাৎ 2025 সনের জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই সময়টার মধ্যে তারেক রহমান সাহেবের প্রশংসা করাটা, তার পক্ষে বলাটা ভীষণ রকম যাকে বলে ঝুঁকির মধ্যে ছিল। এই কারণ হলো অহরহ মব হচ্ছিল, এমনকি বিএনপির লোক, মির্জা আব্বাসের মতো লোক, মির্জা ফখরুল সাহেবের মতো লোক, তারপর সালাউদ্দিন সাহেবের মতো লোক, তারাও মবকে ভয় পেতেন। ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটে যেখানে তারেক রহমান সাহেবকে নিয়ে বাজে রকম স্লোগান হতো, 1 2 3 4, তারেক রহমান সাহেবের ঢ্যাস মার, তারপরে টিনের ছেলে কাউয়া, তারেক আমার ঢ্যাস, এই সমস্ত কথাবার্তা বলা হতো। তো সেক্ষেত্রে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন, বাংলাদেশে ফিরে আসবেন, সে আসলে জামাতের কোনো গুরুত্ব থাকবে না, এই কথাগুলো বলা এত সহজ ছিল না। আপনারা যারা ইউটিউব দেখেন দেখবেন যে ওই সময়টাতে আমি এই কথাগুলো বলেছি। যাই হোক, তিনি এসেছেন, আসার পরে ঠিক যেভাবে বলেছিলাম ওভাবেই সবকিছু হয়েছে। কিন্তু অবাক করার ব্যাপার হলো যে তিনি যে তারিখে আসলেন, 25শে ডিসেম্বর তারিখে আসলেন, তো তার আসার আগে 25শে ডিসেম্বর না কয় তারিখে আসলাম এখন, 25শে ডিসেম্বরে হয়তো বা আসলেন। তো তিনি যেদিন আসলেন সেদিন থেকে আওয়ামী লীগের কথাবার্তা অনেকটা উল্টে গেল। অর্থাৎ শেখ হাসিনা যেভাবে তারেক সাহেবের ব্যাপারে লিবারেল ছিলেন, তিনি আবার সেই তারেক সাহেবকে খোঁটা দিয়ে কথা বলা শুরু করলেন। তিনি বাংলাদেশে আসার পর আগের ভাষাতেই কথাবার্তা বলা শুরু করলেন। আবার তিনি আগে যেভাবে ভোটে অংশগ্রহণ করবেন, তারপরে সুযোগ পেলে অবশ্যই অংশগ্রহণ করবেন, তারপর তিনি এখনো দেশের বৈধ প্রধানমন্ত্রী, এই কথাগুলো তিনি বলা শুরু করলেন। আগে কিন্তু তিনি বলেছিলেন যে ঠিক আছে, যেটা ঘটে গেছে আমি মেনে নিয়েছি, আমি পদত্যাগ করেছি, এই কথাগুলো বলেছেন। কিন্তু পরবর্তী দেখা গেল তারেক রহমান সাহেব আসার পরে আওয়ামী লীগ তার কথা পরিবর্তন করে বলার চেষ্টা করলেন যে এখনো শেখ হাসিনা বৈধ